নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আগের দিন কীর্তিহাটের কর্চার দ্বিতীয় পর্বের চতুর্থ অধ্যায়ের অর্ধেক পড়া হয়েছিল। আজ বাকিটা শুরু করি। রাজহাটের রায়বাড়ি মুসলমান আমলের রাজা উপাধিধারী, নিজেরাই রাজা উপাধি নিত। বড় রাজা, মেজ রাজা, সেজ রাজা, রাজা অনেকেই দেশ ত্যাগ করেছে, অনেকে মরেছে। যেমন পলু পোকার মধ্যে রোগ হলে ঝাঁকে ঝাঁকে মরে। তাদের সম্পত্তি 2-4 বিঘে বা 10 বিঘে জমি দৌহিত্র বংশে গেছে। এখন এই পুরনো বাড়িতে আছে এই একা মানুষটি আর তার স্ত্রী এবং এই একটিমাত্র কন্যা। লোকে বলে পাগল, পাগলামি রাজাগিরি। পাগলামি নিশ্চয়, নইলে সামান্য 1000 কয়েক টাকা আয় নিয়ে কোম্পানির প্রথম আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর প্রভৃতির রাজারা যখন কোম্পানির সঙ্গে রাজস্বের নতুন চুক্তি করতে অস্বীকার করলে, তখন তাদের দেখা দেখি শিবনারায়ণ দেবরায় তিনিও বললেন, খাজনা দেব না। কোম্পানি কে খাজনা বাড়াবার? ফলে মেদিনীপুর থেকে ফার্গুসন সাহেব একজন সার্জেন্টের অধীনে 16 জন বন্দুকধারী সিপাহী পাঠিয়ে দিলেন। রাজার চাকরানভোগী পাইক ছিল জন 40। তারা বন্দুকের শব্দ শুনে পালালো। রাজা ঘরে গিয়ে খিল বন্ধ করলেন। কোম্পানির সিপাহীরা বন্দুকের গুলিতে দরজা ঝাঁঝরা করে দিলে। তখন জানালা দিয়ে বেরিয়ে এলো সাদা কাপড়ের ফালি আর একখানা গয়না পরা আশ্চর্য সুন্দর হাত। রাজাকে নিয়ে রানী বেরিয়ে এসে সার্জেন্টের কাছে হার মেনে চুক্তি সই করলেন। লোকে বলে সেটা রাজার জন্যে নয়, সেটা সেই আশ্চর্য সুন্দর হাতের অধিকারিণী রানীর জন্য। কোম্পানিকে খেসারত দেবার জন্য রানী দিলেন তার অলংকার খুলে। তখন সব রক্ষা হলো বটে, কিন্তু বছর কয়েকের মধ্যেই সূর্যাস্ত নিলামাইনে সব জমিদারি চলে গেল। রয়েছে এখন এই গ্রামখানি, তাও আজ যায় কাল যায়। রাজাকে বারদুই ধরেও নিয়ে গিয়েছিল হুগলির কালেক্টরির পেয়াদা এসে। এসব বিবরণ সব জানতেন কুড়ারাম ভট্টাচার্য, কিন্তু এই বাড়িতে সেই তারকেশ্বরের হৃদয়হারিণীর বিয়ে হয়েছে এ কথাটা তিনি ঠিক স্মরণ করতে পারেননি। তাই বাড়ির ভিতর যখন তাকে আহ্বান করে নিয়ে গেলেন রাজা, তখন অন্দরের প্রবেশপথে তাকেই দাঁড়িয়ে থাকতে দেখে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গেলেন। রানী নমস্কার করে বললেন, আসুন, আজ আমাদের বাড়ি ধন্য হলো। রাজকর্মচারী অনেক আসে, কিন্তু ব্রাহ্মণ কর্মচারী তো আসে না। তাছাড়া আপনার হাত তো শুধু কলমে ধন্য নয়, বাবা তারকেশ্বরের পূজায় ধন্য, মা হংসেশ্বরীর পূজায় ধন্য। আসুন আসুন। রাজা হে হে করে হেসেছিলেন। রাত্রিতে তার খাওয়ার সামনে পাখা হাতে বসে রানী তাকে খাওয়াচ্ছিলেন। রাজা তখন আফিংয়ের মৌজে নিজের ঘরে বসে তামাক খাচ্ছেন। রানী বলেছিলেন, অদৃষ্টই সব থেকে বলবান, নয় কানুন গো সাহেব? কুড়ারাম বলেছিলেন, দৃষ্ট হলে সেদিন তার সঙ্গে লড়তাম, আজও যদি পাই সেই মরে নয় আমি মরি। রানী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, তারপর বিয়ে টিয়ে হয়েছে? ছেলেপিলে কি, নাতিপুতি? কুড়ারাম বলেছিলেন, বিয়ে অনেককালই করিনি, তবে ললিতা বলে একটি মেয়ে সেবা টেবা করত। ঠিক করে হেসে ফেললেন রানী, বললেন, হতো পুরুষের ভূষণ। তারপর? সে মারা যাবার পর বিয়ে করেছিলাম কালীঘাটে। সে একটি সন্তান হবার পরই মারা গেল। বিবাহ আর করিনি, করবও না। কটি সেবাদাসী? হঠাৎ থেমে গিয়ে বললেন, থাকগে, নিজের গরজ গজিয়ে উঠেছে কথা শুনে। ছেলেটি কত বড় হলো? 10 বছরের। পাখাখানি নামিয়ে রেখে রানী বলেছিলেন, তাহলে অদৃষ্টের মুখে একটু চুনকালি দিয়ে দাও না, তুমি তো পুরুষ সিংহ। এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়েছিলেন কুড়ারাম। হেসে রানী বলেছিলেন, আমাদের যা হবার তা তো হয়েছে। আমার ওই একটি মেয়ে,
7টা ছেলে মেয়ে আঁতুড়ে মরেছে তাছাড়া। তা আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বিয়ে না হতে দেওয়ার ঠাট্টার শোধটা নাও না অদৃষ্টের ওপর। তোমার তো আজ টাকার অভাব নেই। আমার মেয়েকে দেখেছ, আমার থেকেও সুন্দরী হবে। পাঁচালিতে আছে, রানী মোরে কয় হেসে বেয়ান হইব শেষে, মধু সাথে অম্ল মিশে মিষ্ট হবে আরও, সাথে তার চোখে পানি কাতরে কহিল রানী, কন্যা দায়ে দিবা জামি নিদ্রা নাহি মোরো। কুড়ারাম বলেছিলেন, কেঁদো না তুমি, নিলাম তোমার কন্যা, আমি নিলাম। তোমার কন্যা আমার পুত্রবধূ হলো। তোমার মেয়ে রাজবংশের মেয়ে, ওই রক্তে আমার বংশও ধন্য হবে। মানুষ ভাবে না সুলতা, মানুষের শুদ্ধ রক্ত আর রাজবংশের রক্ত এক নয়। ওইখানে মিশল। তারপর ভট্টাচার্য উপাধি রায় উপাধির তলায় চাপা দিয়ে জমিদারি কিনে কুড়ারাম ছেলের বিবাহ দিয়ে ঘরে আনলেন সর্বশান্ত রাজার রাজকন্যা, তার সঙ্গে রাজরক্ত। ভট্টাচার্য রায় হল। তার কারণ আছে সুলতা। রানী তার কন্যাকে কুড়ারামের পুত্রের হাতে দিতে চাইলেও মেয়ের বাপ মুঘল আমলের রাজা খেতাবধারী নিঃস্বপ্রায় ব্যক্তিটি কানুনগো চাকরিজীবী ভট্টাচার্য উপাধিধারী বাপের ছেলের সঙ্গে কন্যার বিবাহ দিতে চাননি। তিনি কোম্পানির সঙ্গে যুদ্ধ করে হেরেছেন, তার গোলামি করেননি। লোকটির মস্তিষ্ক ছিল না, কিন্তু আশ্চর্য একটি সহনশীল জেদ ছিল। তার কাছে কুড়ারাম যখন প্রস্তাব করলেন এই বিবাহের, তখন তিনি ঘাড় নেড়ে একটু হেসেই বললেন, তা কি করে হবে? আমাদের রাজবংশ, আমাদের মেয়ে ভট্টাচার্য বাড়িতেও যায় না, ও জোদ্দার কি কানুনগোর ঘরেও যায় না। হেসে সবিনয়ে বলেছিলেন, আমরা ধরুন মাছ, পুকুরের জল আমাদের সইবে কেন গো মশায়? ও হয় না। স্ত্রী অন্তরালে ছিলেন, বেরিয়ে এসে এবার বলেছিলেন, পাগলামি করো না। পাগলামি? পাগলামির কি হলো? হলো না? রাজার ঐশ্বর্য তো 16 আনা। বাড়ি ভেঙে হাঁ করে আছে, ভেঙে পড়ে কোনদিন চাপা দেবে। রাজার থাকবার মধ্যে তো বাড়ি পুকুর ব্রহ্মত্র। রানী কাঁখে কলসি করে জল আনে, ঘাটে চান করে, রাজা নিজে হাতে সেজে তামাক খায়। বাকি খাজনার দায়ে কোম্পানি মধ্যে মধ্যে নিয়ে গিয়ে জেলে ভরে রাখে। চোখ লাল হয়ে উঠেছিল কন্যার পিতার। এবার তিনি ভাঙা পাঁচিল দিয়ে গাছপালা শূন্য বাগানটায় ঢোকা একটা গরুকে তাড়া দিয়ে প্রায় একটা ব্যাঘ্র গর্জন করে উঠেছিলেন। কুড়ারামেরও মুখ চোখ লাল হয়ে উঠেছিল। রাজার গৃহিণী রানী সারদা দেবী থমথমে মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনিও প্রাচীন জমিদার ঘরের মেয়ে। তার বিয়েও ঠিক এই কারণেই তার বাবা কুড়ারামের সঙ্গে দেননি। সে ক্ষোভ তার অন্তরেও ছিল, প্রবলভাবেই ছিল, এবং তিনি এই অক্ষম অপদার্থ শিমুল ফুলের মতো মানুষটার হাতে পড়ে যে দুঃখ জীবনে পেয়েছেন, তা তার জীবনে তুষানলের মতোই জ্বলছে অহরহ। তার বাপ বিবাহে তাকে অলঙ্কারে অর্থে কম কিছু দেননি, কিন্তু সেসব গিয়েছে এই মূর্খ জেদ সর্বস্ব ব্যক্তিটির জন্য। তিনি কঠিন কণ্ঠে বলেছিলেন, মেয়েকে ভাসিয়ে দিতে আমি দেব না। রাজা গ্রাহ্য করেননি, পাগলের মতোই নেমে গিয়েছিলেন এবং গরুটাকে একটা লাঠি দিয়ে পিটতে আরম্ভ করেছিলেন। সঙ্গে সঙ্গে চিৎকার। কুড়ারাম রানীর দিকে ফিরে বলেছিলেন, ঠিক আছে সারদা, হবে, সে ব্যবস্থা আমি করব। তুমি নিশ্চিন্ত থাকো, শুধু 2 বছর সময় দাও। 2 বছর? 2 বছরও লাগেনি, 1.5 বছরের মধ্যেই সব হয়ে গিয়েছিল। জমিদারি কেনা, সরকারি আদালতে, একেবারে সুপ্রিম কোর্টে দরখাস্ত করে ভট্টাচার্যকে রায় ভট্টাচার্য করে নিয়ে ঘটক এবং একজন কর্মচারী পাঠিয়েছিলেন কুড়ারাম রায়। ঘটক পরিচয় দিলে বোকা মনুষ্য রাজা দেবরায় বলেছিলেন, এ তো সেই ভট্টাচার্য। সারদা দেবী বলেছিলেন, না, রায় ভট্টাচার্য বাদ যাবে। তা কি করে যাবে? কেন, তোমরা কি ছিলে? গুরুগিরি করতে না ছত্রী রাজাদের? চক্রবর্তী নও তোমরা? বটে, তা সে অনেক দিনের কথা।
তাই জন্যে তো সব গিয়েছে। ঘরে আজ 5টা টাকা নেই যে ঘটককে দেব। রাজা চুপ করেছিলেন। পরদিন সকালে ঘটকের সঙ্গে কথাবার্তা হবার কথা, কিন্তু বাধা পড়েছিল। এসেছিল কোম্পানি কালেক্টরের চাপরাশি, সঙ্গে পরোয়ানা। নিলেম হয়ে যাওয়া জমিদারির বাকি অনাদায়ী টাকার জন্যে ক্রোক, না দিলে রাজাকে বেঁধে নিয়ে যাবে। সেকালের আইনের প্যাঁচ। মবলগে 11,000 সিক্কা টাকা, 10 আনা 12.5 গন্ডা রাজস্ব পাওয়ার জন্য লাট নম্বর 1273 নিলাম হয় 10,000 টাকায়। সে টাকা কোম্পানির কালেক্টরি ভুক্তান হওয়ার পর 1,000 সিক্কা, 10 আনা 12.5 গন্ডা কোম্পানির প্রাপ্য দরুন এই পরোয়ানা জারি হইতেছে। রাজা শিবনারায়ণ কোম্পানির চাপরাশি দেখে অত্যন্ত ভয় পেতেন। তিনি যে সেই রাজস্ব দেব না ঘোষণা করে লড়তে গিয়ে কোম্পানির 16টা বন্দুকের 5 বার আওয়াজে 80টা বিস্ফোরণ শব্দ শুনেছিলেন এবং এমন পুরনো মোটা কাঠের দরজা জোড়াকে ফেটে যেতে দেখেছিলেন, সে স্মৃতি তিনি কিছুতেই মুছতে পারেন না। তার আফিংয়ের নেশা, সোজা নেশা নয়, সকালে দুপুরে সন্ধ্যায় প্রায় 6 মটর কলাই ভোর আফিংয়ের নেশা। চোখ দুটো শিবের মতোই বড় এবং ওই নেশায় শিবের চোখের মতোই 12 আনা বুজে থাকত। সে চোখও পুরো খুলে বিস্ফারিত হয়ে উঠত কোম্পানির চাপরাশি দেখলে। সুতরাং তিনি বাইরে বেরিয়ে চাপরাশি দেখেই দ্রুত ফিরে অন্দরে গিয়ে ঢুকে ঘরে খিল দিয়েছিলেন। রানী সারদা দেবী ডেকে বলেছিলেন, দরজা খোলো, ভয় নেই, ফিরে গিয়েছে। রাজা শিবনারায়ণ ঘরের মধ্যে একটা শালগ্রাম হাতে করে বসেছিলেন। শালগ্রাম নয়, তার সঞ্চয়ের আফিং। সেটা গিলবেন কি করে সেইটে সমস্যা হয়েছিল তার। তিনি রানীকে বলেছিলেন, মিছে কথা বলছো, আমাকে তুমি ধরিয়ে দেবে। না না না, রানীর কথা শেষ হতেই মেয়ে কাত্যায়নী বলেছিল, না বাবা, সত্যিই হারামজাদা কুত্তারা চলে গেল, সেলাম করে চলে গেল বাবা। তখন দরজা খুলেছিলেন শিবনারায়ণ। মেয়ে কাত্যায়নী বলেছিল, ওই ঘটক বুড়োর সঙ্গে যে নায়েব বেটা না গোমস্তা বেটা এসেছে, সে জামিন হয়ে সই করে দিলে। জমিদার বাবু সোমেশ্বর রায় বাহাদুরের বকলমে সই দিলে। কুত্তারা লেজ গুটিয়ে সেলাম করে চলে গেল। কুড়ারাম রায় ভট্টাচার্য সদর হুগলিতে বসে নিজে কালেক্টরির আমলাদের নিয়ে ব্যাপারটা করেছিলেন। শিবনারায়ণ রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলেন এবং কৃতজ্ঞ হয়েছিলেন বাবু জমিদার সোমেশ্বর রায়ের উপর। সুতরাং তারপর আর বিবাহের পথে একটি কণ্টকও মাথা তুলে ওঠেনি। 8 বছরের কনে কাত্যায়নী কীর্তিহাটে এসেছিলেন। সঙ্গে এসেছিল ওদের বাড়ির একমাত্র ঝি বুড়ি কুন্তি। কুন্তি ওদেশের মেয়ে। বাপ ছিল দেবরায়দের ছত্রী চাপরাশি, মা ছিল কাহার বা কুর্মি। আজীবনই এদের বাড়ি আছে। প্রথম জীবনে শিবনারায়ণের ঝি ছিল, বিয়ে কখনো হয়নি। কাত্যায়নীকে মানুষ করেছিল সেই আগলে রেখেছিল কাত্যায়নীকে। কিন্তু তবু কাত্যায়নী প্রথম দিন থেকেই শ্বশুর বাড়িতে চাকরদের ঝিদের 2-4 বার শাসন করে ডেকেছিল, এই হারামজাদা, শুনতে পাস না? এই হারামজাদি, কানে তোর কভরি শোনা আছে? কুন্তি তাদের বলেছিল, কিছু মনে করো না, লেড়কি মেয়ে বাচ্চা, তবে ও তো রাজার বেটি, বেতারিবাত ওর সয় না। শুনে কুড়ারাম রায় ভট্টাচার্য কিন্তু খুশি হয়েছিলেন, খুব খুশি। হ্যাঁ, এইবার বাড়িতে সত্যিই জমিদারি মহিমা এসেছে। রাজকুমারী কাত্যায়নী কীর্তিহাটের কর্চায় রায়দের বংশধারায় বইয়ে দিলেন এ দেশের 500 বছরের আমিরশাহী চালচলন, ধারাধরন, হাঁটা, কথা বলা, রীতিনীতি সব। ঝি চাকরেরা তাকে ভয় করত বাঘের মতো। রাগ হলে হাতের কাছে যা থাকত তাই ছুঁড়ে মারতেন, আবার বকশিস দিতেন। দেবতায় ছিল অচলা ভক্তি। ব্রতে উপবাসে তার মতো নিষ্ঠা বিরল। দেবসেবায় যে কত নতুন নতুন ধারা তিনি প্রচলন করেছিলেন তার হিসেব কাগজে পাওয়া যায়। হাঁটতেন তিনি আস্তে, কিন্তু পা যা ফেলতেন তাতে শব্দ হতো। ছিপছিপে পাতলা অসাধারণ রূপসী ছিলেন। ওজন বেশি ছিল না, কিন্তু তিনি নড়লেই কীর্তিহাটের বাড়ির মেঝে সাড়া দিয়ে জানাতো যে
রাজকুমারী বধূ কাত্যায়নী সচলা হয়েছেন। আবার অতিথি অভ্যাগত কুটুম্ব সজ্জনের কাছে তার মতো অনুগ্রহপরায়ণা কেউ ছিল না। মধ্যে মধ্যে পাগল হতেন। বাপের রোগটা পেয়েছিলেন। শুধু বাপের নয়, দেবরায়দের বংশে এখানে ওখানে যারা ছড়িয়েছিল, যাদের কথা জানত লোকে, তাদের মধ্যে 10-15 জন আধা পাগলের নাম আমি পেয়েছি সুলতা। রাজকুমারী কাত্যায়নীর এসব বিবরণ কুড়ারাম রায় ভট্টাচার্যের পাঁচালিতে নেই। পাঁচালি তো তুমি সদ্য পড়েছ, তবে তাড়াতাড়ি পড়েছ। আমি বিশদ করে বলে গেলাম। এ বিবরণ আমি শুনেছি। কিছু জেনেছি রায়বাড়িতে মেজ ঠাকুমার কাছে, তিনি এসব শুনেছিলেন মেজ ঠাকুরদার কাছে। কিছু কিছু এখনো গ্রামে চলিত আছে, বাড়িতে বাড়িতে পুরুষ পরম্পরায়, অবশ্য মেয়েদের মধ্যে চলে আসছে। রায়বাড়ির পিছন দিকে দুধসায়র পুকুর আছে, বাঁধানো ঘাট, আগে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। কুড়ারাম রায় কাটিয়েছিলেন রাজকুমারী বৌমার স্নানের জন্য। পুকুরে জল ভরে 100 ঘড়া দুধ ঢেলেছিলেন। প্রথম যেদিন বৌমা পুকুরে স্নান করেন সেই দিন। পুকুরটা এখনও আছে, পাঁচিল পড়ে গেছে। এখন বাড়িতে কুয়ো হয়েছে, ওটায় এখন বাসন মাজা হয়। কিন্তু সেদিন ও পুকুরে রায়বাড়ির ছেলে বউ ছাড়া কেউ স্নান করতো না। দুধ পুকুরে স্নান করলে রং ফর্সা হতো। রাজকুমারী বউ কাত্যায়নী নিজেই ছিলেন রূপের ঝর্ণা। রায়বংশে আমিরশাহী চাল, পাগলামি ব্যাধির সঙ্গে আরেকটি জিনিস তিনি এনেছিলেন, সেটি রূপ। কুড়ারাম রায় রূপবান ছিলেন, কিন্তু বলেছি তো সেটা বামুনের রূপ, যে রূপ কপালে চন্দনে তিলকে খোলে। এ রূপের জাত আলাদা। এ রূপ প্রসাধন ভূষণ ভূষা ছাড়া খোলে না। নূরজাহান পদ্মিনী এ তো সহজ পথে আসেনি সুলতা। অনেক ঐশ্বর্য, অনেক শক্তির উপর সাধন পীঠ বানিয়ে তার উপর আলপনা পেতে বাছাই করা 10-20টা রূপের বাটি থেকে রক্ত মিশিয়ে তবে এসেছে। গালে গোলাপ কোনো দেশের কোনো মৌলিক রূপেই ছিল না বলেই আমার বিশ্বাস। ওটা হয়েছে অনেক সাধনায়। রাজকুমারী কাত্যায়নী তাই এনে দিয়ে গেছেন রায় বংশে। কুড়ারাম ভট্টাচার্য তাতে নিজেকে কৃতার্থ মনে করতেন। বলতেন, সম্পদ সৌভাগ্য এ আমার ছিল, কিন্তু বৌমা আমার যে শ্রী নিয়ে এসেছে তাতে সম্পদ সৌভাগ্য উজ্জ্বল হলো। এইখানেই কুড়ারাম রায়ের পাঁচালির ইতি। দুটো কথা আছে। তিনি কিন্তু ছেলে বউ নিয়ে কীর্তিহাটে থাকেননি, থেকেছিলেন কলকাতায়। থেকেছিলেন ছেলেকে গড়ে তোলবার জন্য। তখন দেশে নতুন হাওয়া বইতে শুরু করেছে। কর্নওয়ালিস সাহেবের পর লর্ড ওয়েলেসলি এসেছেন। নতুন লাটপ্রাসাদ তৈরি হয়েছে। বিশাল সিঁড়ির দুধারে তকমা আচকান, জরি জড়ানো, পাগড়ি পরা খানসামা, বেয়ারা, আটদালি চোপদার দাঁড়িয়ে থাকে। নতুন গাড়ি ঘোড়া আসছে। বিলেত থেকে সাহেব ব্যবসাদার আসছে, রাইটার আসছে। বড়াটাকি লালদিঘির উত্তর পাড়ে লম্বা রাইটার্স বিল্ডিং সেরেস্তাখানা পড়েছে। ব্যবসাদার আসছে, নতুন উকিল অ্যাটর্নি আসছে, ডাক্তার আসছে, জেনারেল ক্যাপ্টেন আসছে, মেম সাহেব আসছে এখানে বেশ্যাবৃত্তি করতে। সাহেবি সরাইখানা কাফিখানা হচ্ছে। পাদ্রীরা আসছে, তারা এখানে গির্জে করছে, স্কুল করছে, কিরিস্টান করছে, লেখাপড়া শেখাচ্ছে। কজন সাহেব এখানে স্কুল করেছে, শেরবন সাহেব, ড্রামন সাহেব, আরও কত সাহেব। ওদিকে হিন্দুস্থানে, ভারতবর্ষে গোলমাল। সেই গোলমাল তামাম মুলুকভরি কোম্পানির সঙ্গে। সাহেবানরা পাকাপোক্তভাবে বসেছে। এখন সরকারি সেরেস্তায় চাকরি বলো, ব্যবসা বলো, জমিদারি যা করো, ইংরেজি না শিখলে হবে না। ইংরেজির তরিবত না হলে বড় সমাজে ঠাঁই পাবে না। রামমোহন রায় পথ খুলেছেন। কলকাতার কায়স্থরা, সুবর্ণ বণিকেরা ঠ্যাং ভেঙে ইংরেজি শিখে মুৎসুদ্দি দালালি কাজ করছিল, তাদেরও ইংরেজি শেখার তাড়া পড়েছে। কুড়ারাম নিজে কোনো রকমে কাজ চালান, মুখে মুখে শিখে নিয়েছেন, কিন্তু ছেলেকে ভালো রকম ইংরেজি তার সঙ্গে সহবত তরিবত না শেখালে তার জীবনের স্বাদ অঙ্কুরেই মরে যাবে, এ তিনি জানতেন বলেই সোমেশ্বর এবং পুত্রবধূ রাজকুমারী কাত্যায়নীকে নিয়ে কলকাতায় এলেন। সোমেশ্বর ড্রামন সাহেবের ধর্মতলার স্কুলে ভর্তি হল।
বেয়ান সারদা দেবী এবং বেয়াইকে কালীঘাটে মাতৃদর্শন করতে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। আলাদা বাড়ি ভাড়া করে রেখে দিয়েছিলেন, নইলে পৌত্র না হলে মেয়ের মা বাপকে জামাই ঘরের ভাত খেতে নেই। কিছুদিন তাদের এখানে রেখে কাত্যায়নী সহ পাঠিয়ে দিলেন স্বগ্রামে। ইতিমধ্যে ওখানকার বাড়ি মেরামত করিয়ে দিয়েছিলেন, কারণ সবই তার সোমেশ্বর পাবে। এই সময়ের মধ্যে বেয়ানের সঙ্গে অনেক গল্প, অনেক রহস্য রসিকতায় পরম আনন্দে কেটেছে তার। বেয়াই আফিং খেতেন, বিলিতি মদও খাওয়াতেন কুড়ারাম। তিনিও খুব খুশি ছিলেন। কুড়ারাম মাসে মাসে যেতেন কীর্তিহাট। চাঁদপাল ঘাটে বড় বজরা বাঁধা থাকতো তার, নাম ছিল ললিতা। সেই বজরায় যেতেন। হলদি নদীতে ঢুকে জোয়ার এলাকা পর্যন্ত গিয়ে নামতেন। সেখানে থাকতো তার হাতি, হাতির নাম ছিল জং বাহাদুর। লোকে অনেক কথা বলতো বেয়ান সম্পর্ক নিয়ে, কিন্তু তিনি কর্চায় লিখেছেন, ছেলে বউ সাথে আনি বেয়ান সারদা রানী, সর্বসুখী মনে মানি কাটে দিন কয়, কত হাসি কত কথা আগামী জন্মের তথা, কল্পনা পুরাবে মাতা জানিনু নিশ্চয়। তারপর সেই কটা লাইন আগে বলেছি, পাপ পুণ্য নাহি মানি যাহা করিয়াছি আমি, সবার মালিক তুমি জয় কালী করালি। তার শেষ লাইন, তোমাতে দেবত্র করি বিষয়াদি জমিদারি, আমি মা ভাষাই তরি রাখো বাংলায়। মায়ের চরণেই তিনি দেহত্যাগ করেছিলেন। একবার কীর্তিহাট গিয়ে অসুখে পড়লেন। ছেলে সোমেশ্বরকে লোক পাঠিয়ে আনালেন। লিখলেন, অবিলম্বে আসিবা। সোমেশ্বরের বয়স তখন 20, বধূ কাত্যায়নীর বয়স 17। তখন তার 3টি সন্তান হয়ে মারা গেছে। এই এক খেদ নিয়ে তিনি গেলেন। ওই দেখো তার দেহত্যাগের ছবি। এর মধ্যে তারা খেয়ে উঠে এসে সেই ছবি টাঙানো বারান্দায় ঢুকল। সুরেশ্বর ছবিখানা দেখালে। একটা প্রকাণ্ড গাছ উপড়ে পড়েছে। গাছটার কাণ্ডটায় একটা মানুষের দেহের আভাস। প্রচুর ধুমধাম করে শ্রাদ্ধ করেছিলেন সোমেশ্বর। টাকা খরচ হয়েছিল 40,000, চাল খরচ হয়েছিল 40 মণ, ময়দা খরচ হয়েছিল 10 মণ। শ্রাদ্ধের পর ও অঞ্চলে কলেরা হয়েছিল। সোমেশ্বর সস্ত্রীক কলকাতায় চলে এসেছিলেন। সুরেশ্বর পরের ছবিখানা দেখালে। আশ্চর্য একটি রূপসী মেয়ে, সর্বাঙ্গে অলঙ্কার, চোখে প্রদীপ্ত দৃষ্টি। সুরেশ্বর বললে, পরের ছবি দেখো সুলতা, এরও 4 বছর পরের। সোমেশ্বরের বয়স তখন 24, ইংরাজি 1815 সাল। রাজকুমারী বধূ কাত্যায়নীর বয়স 21। তাঁর কোল শূন্য। রাজরক্তের সঙ্গে উন্মত্ততা, উগ্রতার সঙ্গে আরেকটি ব্যাধি তিনি নিয়ে এসেছিলেন। সেটি তার মৃত বৎসা দোষ। হয়তো এ যুগ হলে রক্ত পরীক্ষা করে কোনো ব্যাধির বীজ বের হতো এবং তার প্রতিষেধকও পাওয়া যেত, কিন্তু সে যুগে ইংরেজ ডাক্তারও তার প্রতিকার করতে পারেনি। কুড়ারামের মৃত্যুর পূর্বে 3টি মৃত সন্তান প্রসব করেছিলেন। তারপর আরও 2টি মৃত সন্তান প্রসব করেছেন। মধ্যে মধ্যে উন্মাদ হয়েছেন। অন্তঃসত্ত্বা হলেই তার মস্তিষ্ক অসুস্থ হতো। প্রথম হতো মেজাজ খারাপ, উগ্র মেজাজ উগ্রতর হতো। 5-6 মাসে তিনি বোবা হয়ে যেতেন, অনবরত ঘুরতেন ঘরের মধ্যে। তারপর প্রায় উন্মাদ, প্রলাপ, অসংলগ্ন কথা বলতেন। চাকর বাকরের লাঞ্ছনার আর সীমা থাকত না। সব থেকে বিপদ হতো সোমেশ্বরের। স্বামীকে দেখলে ক্রোধ আক্রোশের আর সীমা থাকত না। বলতেন, ইচ্ছে করে তোমার বুকে বসে গলাটা টিপে ধরে শেষ করে দিই। 2-3 বার ধারালো দা দিয়ে তাকে কাটতে গিয়েছিলেন। তাকে আটকেছিলেন তার মা সারদা দেবী। সোমেশ্বর পালিয়ে বেঁচেছিলেন। অনেকে বিবাহ করতে পরামর্শ দিয়েছিল, কিন্তু তিনি তা করেননি। কারণ ছিল, কুড়ারাম মৃত্যুর সময় ছেলেকে প্রতিশ্রুত করিয়ে নিয়েছিলেন, কাত্যায়নী বদ্ধ উন্মাদ হলেও সে যেন বিবাহ না করে। তার শিয়রে তখন ওদিকে বসেছিলেন কাত্যায়নীর মা, তার বেয়ান রানী সারদা দেবী। সারদা দেবী তখন বিধবা। তিনি কন্যার এই সময় আসতেন, কাছে থাকতেন। তিনিই কন্যাকে বলে রাজি করিয়ে তাকে, অর্থাৎ কাত্যায়নীকে দিয়েই সোমেশ্বরকে বলিয়েছিলেন। তখন অবশ্য
কাত্যায়নী সুস্থ অবস্থা বলিয়াছিলেন, দেখো আমার তো এই অবস্থা, তুমি বাড়িতে তোমার সেবার জন্যে দুটো ভালো ঝি রাখো, মন ভালো রাখতে গান টান শুনবার জন্যে একজন বাইজি রাখো, নইলে তুমিও যে পাগল হয়ে যাবে। সোমেশ্বর ঠিক জমিদার বাচ্চা জমিদার ছিলেন না, হতে পারেননি। তিনি কৌশলী মানুষ ছিলেন, তার সঙ্গে সাহসীও ছিলেন, কিন্তু বেপরোয়া মানুষ ছিলেন না, নইলে নিজেই এসব ব্যবস্থা করতেন। বাইজি অবশ্য তার ছিল, তবে বাঁধা ছিল না, এখানে ওখানে বাগানে বজরায় আমোদ আহ্লাদ করতেন। 2-4টে খরচ পেয়েছি খাতায়, এসব খাতা সোমেশ্বরের খাস খাতা। তিনি কলকাতায় যে ব্যবসা করতেন, অর্থাৎ সাহেবদের মুৎসুদ্দির কাজ করতেন, টাকা লগ্নি করতেন, তার জমা খরচের খাতা। সোমেশ্বর একজন সাহেব অ্যাটর্নির টন্ডি ছিলেন, তাকে টাকা ধার দিয়ে তার কেসগুলির থেকে কমিশন পেতেন। তাছাড়া টাকা লগ্নি করেছিলেন নুনের ব্যবসায়ে। মেদিনীপুর কাঁথি অঞ্চলে খালারি ইজারা নিয়ে নুন তৈরি করাতেন। নুনের ব্যবসা একচেটে কোম্পানির, কোম্পানি নুন কিনত। এছাড়া রবিনসন সাহেব বলে একজন সাহেব তাদের অঞ্চলে নীলের কুঠি করেছিল, সেই কুঠিতেও তার অনেক টাকা খাটত। জীবনে স্ত্রীকে নিয়ে সুখ শান্তির যতই অভাব হোক না কেন, তিনি বাইরের ব্যবসায়ে কাজে মেতে থাকতেন। দিনে সন্ধ্যায় যেতেন বাইজি বাড়ি, রাত্রে বাড়ি ফিরে ওই ঝিদের সেবায় পরিতুষ্ট হয়ে ঘুমিয়ে যেতেন। উঠতেন বেলা 1 প্রহরের সময়। মধ্যে মধ্যে 2-4 দিন দরজায় আঘাত পড়ত। করাঘাত করতেন কাত্যায়নী দেবী, তাকে ধরে নিয়ে যেতেন তার মা রানী সারদা দেবী। কাত্যায়নীর একটা সুস্থ অবস্থাও ছিল, সেটা প্রসবের পর আসত। মৃত সন্তান প্রসব করার পর তিনি কাঁদতে শুরু করতেন এবং 15-20 দিনের মধ্যে অনেক কান্না কেঁদে বিষণ্ণ প্রতিমার মতো থাকতেন কয়েকদিন। তারপরই হতেন আর এক মানুষ। স্বামীর ঘরে তার বিছানা হতো। ঝি দুটিকে হয় তাড়াতেন, নয় তারা সরে যেত এই বাড়ির দূরতম প্রান্তের একতলার ঘরে। তখন গোটা সংসারটা চলত তার অঙ্গুলি হেলনে। তিনি বাসনের ঘরের বাসনগুলি গুনতেন, কতগুলি হারিয়েছে হিসেব করতেন। আসবাবপত্রও এইভাবে হিসেব করতেন। যা হারাতো সেগুলি তৎক্ষণাৎ পূরণ করেও সোমেশ্বরের নিষ্কৃতি ছিল না। কাত্যায়নী তাকে দিয়েই চাকর বাকর, সরকার, নায়েব সকলকে তিরস্কার করিয়ে ছাড়তেন এবং ডাক্তার, বদ্যি ইত্যাদি ডাকিয়ে সমারোহ জুড়ে দিতেন। মধ্যে মধ্যে স্বপ্ন দেখতেন, কোনো দেবস্থলের স্বপ্ন, সেখানে যাওয়ার সাড়া পড়ত। তারপর একখানা শুধু কালো ছবি, তার মধ্যে সোমেশ্বরের আভাস মাত্র রেখায় ফুটে আছে। কিন্তু ওই দেখো সুলতা, কতকগুলো ঘটনা আঁকা আছে ওই যে ছবিটার প্যানেলে। সোমেশ্বর নিজের জীবনের কোনো ঘটনায় মনের কোনো ছায়া রেখে যাননি। চিঠি যা পেয়েছি তা ব্যবসায় সংক্রান্ত, যেমন নুনের দেওয়ান দ্বারকানাথ ঠাকুরের চিঠি, পাইকপাড়ার দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে, তিনি তখন কোম্পানির কানুনগো হয়েছেন, তার চিঠি, রবিনসন সাহেবের চিঠি, কীর্তিহাটের প্রধান নায়েবের চিঠি, কালীমাতার পূজকের চিঠি, তাছাড়া 2-4 জন প্রজা সজ্জনের চিঠি। মহামহিম মহিমান্বিত শ্রীল শ্রীযুক্ত বাবু সোমেশ্বর রায় জমিদার মহাশয় অশেষ প্রতাপান্বিতেষু, হুজুর বরাবর অধীন প্রজার দরখাস্ত এই যে, ইত্যাদি ইত্যাদি। দরখাস্ত তার ঘরের জন্য জোতের মধ্যে একটি তাল গাছ কি শাল গাছ, কি তার পুত্রকন্যার বিবাহে পোড়া কাষ্ঠের জন্য একটি বটবৃক্ষের ডাল, বা মাতৃশ্রাদ্ধে একটি তিত্তিরি বৃক্ষ কাটিবার অনুমতি প্রার্থনা, অথবা একটি ছোট পুষ্করিণী খননের অনুমতি প্রার্থনা। তখন কোম্পানির সঙ্গে জমিদারের চুক্তি অনুযায়ী জমিদার জমিদারির জলকর, ফলকর, বনকর, লাহামহল, পাতামহল, কাঠকয়লা মহল, এমনকি ঊর্ধ্ব অধ সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি। কন্যার বিবাহে জমিদার প্রণামী পান, তার নাম মারোচা। পিতৃমাতৃ শ্রাদ্ধে জলদানের পাত্র, ঘটি বা ঘড়ি কাছারিতে পৌঁছে দিতে হয়। এর মধ্যে কাত্যায়নী সম্পর্কে কোনো কথা নেই। কাউকে সোমেশ্বর রায় লেখেননি। একবার পোষ্যপুত্র নেওয়ার কথা তুলে কাত্যায়নীর হাতের কঙ্কনের আঘাতে কপাল কেটেছিলেন।
সে কথা শুনেছি মেজ ঠাকুমার কাছে। আর তার ছবিতে দেখছি একটা লম্বা কাটা দাগ। অন্য যারা প্রবীণ তাদের কাছেও শুনেছি, কিন্তু কোনো নমুনা পাইনি। জমা খরচের খাতায় মধ্যে মধ্যে পেয়েছি বিদায় বকশিস খাতে খরচ 250 টাকা, শ্রীল শ্রীযুক্ত বাবু সাহেব হুজুর বাহাদুরের খাস ছিকে বিদায় উপলক্ষে নগদ বকশিস। 250 টাকাই উচ্চতম বকশিস নয়, নিম্নতম। উচ্চতম বকশিস 1000 টাকাও আছে। কাত্যায়নী দেবী সুস্থ হলে যেসব খাস ছিদের বিদায় করা হতো, এ বকশিস তারা পেয়েছে। দেখো, প্যানেলটা দেখো, দেখতে পাবে মুটলি বগলে কটি মেয়ে চলে যাচ্ছে। তারপর দেখো এই ছবিটা, সে আমলের চৌরঙ্গীর পথে সোমেশ্বর চলেছেন স্ত্রীকে নিয়ে কালীঘাটে। এ ঘটনার গল্প রায়বংশে সুপ্রচলিত এবং সুপ্রসিদ্ধ। রায়বংশের গল্প উঠলেই স্মৃতিপথে এসে যায় রায়বংশের ছেলে মেয়ে, সে আধুনিকই হোক আর প্রতিক্রিয়াশীলই হোক, শুনেছে, জানে এবং মানেও। ঘটনার যে শেকল একটার সঙ্গে একটাকে গেঁথে কার্য এবং কারণ হিসাবে ব্যাখ্যা টেনে নিয়ে যায়, তার মাঝখানে এক একটা ঘটনা আকস্মিকভাবে ঘটে থাকে, যেন হঠাৎ একটা বাইরের আংটা কোনো এক অদৃশ্য চুম্বকের টানে ছুটে এসে শেকলটার প্রান্তে জুড়ে যায়। এও তাই। বহুশ্রুত ঘটনাটি এই, কালীঘাট সোমেশ্বরের মামার বাড়ি। কুড়ারাম রায় ভট্টাচার্য তার আমলে এই মধ্যবিত্ত গৃহস্থ পরিবারটিকে সাহায্য করে নানান সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদের বর্ধিষ্ণু করে তুলেছিলেন। তারা অনুগত ছিলেন এবং সত্যকার হিতৈষী ছিলেন। সোমেশ্বরও বাল্যকালে কিছুদিন মাতুলালয়ে থাকতেন যখন কুড়ারাম বিদেশে বা মফস্বলে যেতেন, তখন সোমেশ্বরও ভালোবাসতেন তাদের। একদিন তার মামাতো ভাই এসে খবর দিয়ে গেল, কালীঘাটে এক তান্ত্রিক এসেছে। কদিন আগে আশ্চর্য ঘটনা ঘটেছে, তান্ত্রিক আধ পাগলা। মামাতো ভাই হরপ্রসাদ চাটুর্যে বলেছিল, তান্ত্রিকরা আধ পাগলা হয়, মুখ খারাপ হয়, অনেকে গাইয়েও হয়। লোকটা আশ্চর্য গাইয়ে বাজিয়ে সব যন্ত্র বাজাতে পারে। প্রথম যখন কালীঘাটের শ্মশানে আসে তখন একটু সুস্থ ছিল। মধ্যে মধ্যে গান বাজনার আসর বসলে জয় কালী বলে এসে ঢুকে বসত। বলতো, আমাকে একটু বাজাতে দেবে? কখনো বলতো, গাইতে দেবে? দিত সবাই। সে অদ্ভুত ব্যাপার। লোকে একটু ভালো টালো বাসত, মধ্যে মধ্যে মার খেত, লোকে মারত। বলতো, মেয়েদের দিকে নাকি ড্যাব ড্যাব করে তাকায়, পলক পড়ে না। একজনের কাছে এসে তার মুখের কাছে মুখ এনে বলে, তুমি সেই বটে। বেশ কয়েকদিন মার খেয়েছে, কিন্তু এর বেশি কিছু নয়। কিন্তু ভাই, এই 10 দিন আগে জোয়ারে একটি যুবতী মেয়ের দেহ ভেসে এসেছিল। একাদশীর জোয়ার, সেদিন জোয়ারটা বেশি। মাঝখানে দেহটা ভেসে চলছিল, একবার ডুবছিল, একবার উঠছিল। চোখে পড়েছিল সবারই, কিন্তু তান্ত্রিক জয় কালী বলে জলে ঝাঁপ দিয়ে পড়ল। তুফান জোয়ার, তারই মধ্যে থেকে সে দেহটা টেনে এনে তুললে। টাটকা মরা, রূপসী, একেবারে বোধহয় ষোড়শী মেয়ে। সকলে জিজ্ঞেস করলে, কি করবে? বললে, আসন করে সাধন করব। সামনে পরশু চতুর্দশী, পরের দিন অমাবস্যে। তারপর তাই চলে গেল নিবিড় জঙ্গলের মধ্যে। লোকে ভেবেছিল বাঘে খাবে, নয়তো মরার লোভে শেয়াল এসে ওকে শুদ্ধ ছিঁড়বে। 3 দিন কেউ দেখেনি। 4 দিনের দিন নৌকোর মাঝিরা দেখতে পেয়েছিল। পাড় থেকে গড়িয়ে ভাটার কাদার ওপর পড়ে আছে অজ্ঞান হয়ে। তুলে এনে মন্দিরের ঘাটে নামিয়ে দিয়েছিল। জ্ঞান হয়ে লোকটা কদিন হয়ে গিয়েছিল ঘোর উন্মাদ। কেবল চেঁচাতো, ফেলে দিলি, ফেলে দিলি, দে। আর খিস্তি গালাগালি। এখন শান্ত হয়েছে। লোকে বলছে সিদ্ধ হয়ে গেছে লোকটা। তাছাড়া এখন শুনেছি লোকটা অনেকজনকে অনেক ওষুধ, মানে জঙ্গল থেকে লতা পাতা ছিঁড়ে এনে হাতে ডলে দেয়, ভালো হয়ে যায়। কটি বাঁজা মেয়েরও সন্তান হবে শুনেছি ওর ওষুধে। যাবে একবার বৌমাকে নিয়ে? সেই চলেছেন সোমেশ্বর। ওই দেখো। 2য় পর্বের 4র্থ অধ্যায় আজ এখানেই শেষ। ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।